মৃত্যুর রাতটা জারিফ নিদ্রাহীন কাটালো। দোলা ঘুমিয়েছে। ইউরার ঘরে বিছানা গা এলিয়ে দিতে কয়েক মুহূর্তের ব্যবধানে গভীর ঘুমে ঢলে পড়ছে। বেশ লম্বা ঘুম। তার ঘুম ভেঙেছে হই হুল্লোড় শব্দে। তখন সকাল 9টার কাছাকাছি। শেখ বাড়ির ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হবে বর বউয়ের। তারপর হবে তাদের বাসর। ব্যাকওয়ার্ড ভরে কেয়ারিং লেকে এসে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে দিছে। একপাশে বাবুর্চিরা রান্নার তোড়জোড় চলছে। মোটামুটি ঘরোয়া অনুষ্ঠান, স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন নিয়ন্ত্রিত। বিয়ের রিসেপশন হবে ধুমধাম করে 3 দিন ব্যাপী। দোলার ঘুম ভেঙে যাওয়ায় সে বিছানা ছেড়ে জানলার পাশে দাঁড়িয়ে সব দেখছিল চুপচাপ। ধূপধাপ আওয়াজে সে দরজার দিকে তাকায়। বুঝতে পারলো অনেকে আসছে তার ঘরে। দরজা ঠেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লো বাড়ির মহিলা। তারা এলে দোলাকে নিতে। নতুন বউয়ের নাস্তা খাওয়া হলে বর বউকে একসাথে বসিয়ে হলুদ মেখে গোসল করানো হবে। জাহিদা নাম অসুস্থতার কথা 2 দিন জানিয়ে ছুটি নিয়েছে। জাহিনা স্কুলে গেল না, চুপচাপ ঘরে বসে রইল। কম্পিউটারের গেমস খেললো না, মা ভাইয়ের ফোনও নিতে চাইল না। ঘরটা মাতিয়ে রাখা জাহিন যেখানে চুপচাপ, সেখানে পুরো ঘরটা নিস্তব্ধ থাকাই স্বাভাবিক। জারিফের কামনায় নিস্তব্ধতা কাটে ফোনের রিংটনে। একবার দুবার তিনবার করে বারবার বেজে চলছে ফোন। জারিফ উপুর হয়ে বিছানার সাথে লেপ্টেছিল। আরও একবার দফা করে ফোনটা বেজে উঠল তার নির্লিপ্ত ফাটায়। মাথা না তুলে হাতটা ফোনটা কানে নিয়ে রিসিভ করতে কানে চেপে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। অপোজ থেকে নারী কণ্ঠে ভেসে উঠল, ওয়ালাইকুম সালাম। আমি প্রত্যাশা ব্যাংক থেকে বলেছিলাম। আমি কি জারিফ হোসেনের সাথে কথা বলছি? আপনাকে ইন্টারভিউতে সিলেকশন করা হয়েছে। সরি, রং নাম্বার। ফোনটা কেটে দিয়ে জারিফ ফোনটাকে ছুঁড়ে মেরে হাতটা একটা বালিশ তুলে নিয়ে মাথাটাকে আরও চাপা ধরে। এদিকে বিয়েবাড়িতে ধুমধাম করে সব চলছে। প্রত্যেকে স্তন্যপায়ী প্রাণী, সে কি আনন্দ, নাচানাচি, লম্ফঝম্প, আরও কত কিছু। দোলাকে হলুদ শাড়ি পরিয়ে দেওয়া হলো। দোলার স্বামী ইউরা ঘরে ডেকে আনা হলো। তাকে দোলাকে কোলে নিয়ে হলুদ স্টেজে নিতে হবে। দোলা তার স্বামীর কোলে চড়ে স্টেজে পৌঁছালো। ভাবি শ্রেণীর মহিলার দম্পতিরা হলুদ মাখিয়ে দিল দুগালে। কলসি ভর্তি করে পানি ঢালা হলো দুজনের মাথার উপর। কুমারী মেয়েদের দল গানের তালে তালে কোমর দোলাচ্ছে। দোলার বাড়ি থেকে চাচা ফুপুরা, দোলার ভাই বোনেরা এসেছে দোলার সুখ দেখতে। সবটা ওদের ও বাড়ি ফিরে পাড়ায় দোলার শ্বশুরবাড়ি গুনগান করতে হবে তো। হলুদ ছোঁয়ার অনুষ্ঠান সম্পূর্ণ করে একদল মেয়ে এসে দোলাকে ইউরার ঘরে নিয়ে গিয়ে প্রস্তুত করতে লাগলো। খয়েরি রঙের একটা চমৎকার বেনারসিকে মোড়ায় মোড়ে হলো একটা কাঠের পুতুলকে। কি ভীষণ সুন্দর লাগছিল দোলাকে। সবাই অচেতন মনে নজর লাগিয়ে দিতেই চাইল নতুন বউকে। চেহারায় কোনো প্রসাধনের ছোঁয়া অবধি হলো না। তার আগে ওই সর্বনাশা রূপ সবার চোখ ধাঁধিয়ে দিল। একটু কাজল লাগিয়ে দিতে, শুধু টানা টানা ওই পাথরের চোখ দুটিতে। এদিকে দোলার জায়েরা ব্যস্ত বাসর খাট সাজাতে। কাজা তাজা ফুলের গন্ধে শেখ তৌফির আহমেদ ঘরটা আলোকিত হয়েছে। বিছানায় এক চিলতে জায়গা বাকি নেই যেখানে ফুলের পাপড়ি ছড়ানো হয়নি। বিছানার কাজটা আনাড়ি হাতে প্রফেশনালের মতো আর্কিড রজনীগন্ধা জারবেরা দিয়ে সজ্জিত করা হচ্ছে ফারিন। আর বিছানার মাঝখানটাতে তো গোলাপের পাপড়ি দিয়ে লেখা তৌসিফ দোলা। দোলার ঠোঁটে লিপস্টিক পরানো হলো না, এমনিতে ঠোঁট দুটো লাল টুকটুকে। ভাবি শ্রেণীর মহিলারা মস্করা করলো, লিপস্টিক পরানোর কী দরকার? তাদের দেওয়ার নেশা ধরে গেলে তখন যে ভারী বিপদে ফেলবে। দোলা শুনলো না সেসব কথা। প্রতিবেশীর দাদিরা মজার ছলে দোলাকে ফিসফিসিয়ে উপদেশ শেখাচ্ছে বাসর রাতে স্ত্রীর কর্তব্য কী। এ রাতে স্বামীকে নারাজ করা যাবে না। শুধু কি রাতে, কেন কোনো রাতেই স্বামীকে নারাজ করা যাবে না। দাদিরা দোলার কানে কাছে বলতে লাগলো, স্ত্রী হইতে স্বামীর জমি, স্বামী যেভাবে ইচ্ছে সেভাবে জমিতে চাষ করবে, স্ত্রী বাধা দিলে ফেরেস্তা লালা ধরবে, গজব পড়ে। দোলা শুনলো দাদি বাণী চুপচাপ। আরও কিছু সময় শুনতে হলো তাকে। রাতে কি করতে হবে, কিভাবে স্বামীকে খুশি করতে হবে, দোলাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিল। দাদি শাশুড়ি ঘর চালালেন। সবার মুখ চলল হাঁটুতে বেশ ব্যথা। বেশি রাত জাগতে পারল না তারা। এদিকে দোলাকে সাজানো হলো। সাজাতে বলতে চুলগুলো খোপা করে কিছু গোলাপ লাগিয়ে দিল। অতঃপর দোলার স্বামীর কেনা স্বর্ণের গহনাতে দোলাকে মোড়ানো হলো। দোলা চকচক করছে সৌন্দর্যে। দোলার নিষ্প্রভ মলিন মুখটা ঢাকা পড়ল স্বামীর কেনা 4.5 লাখের গহনার নিচে। দোলার যা ননদরা দোলাকে বসিয়ে দিল বাসর ঘরের খাটে। দোলা বড় বড় লাগেজ দুটো ঘরের কোণে এনে রাখলো। বেড সাইডে টেবিলের উপর একটি দুধের গ্লাস রেখে এক ভাবি দোলাকে বলল, এটা স্বামীর হাতে দিতে। আর অন্য কিছু সময়, সামান্য কিছু সময় তারা বিষাক্ত শ্বাস ফেলে দোলার কর্তব্য বুঝিয়ে দিয়ে ঘর ফাঁকা করলো। যাওয়ার আগে বালিশের নিয়ে জন্মনির্মিত ওষুধের পাথা রেখে যেতে ভুলল না। দোলা চুপচাপ হাঁটু ভেঙে বসেই ছিল। ওই যে সিনেমায় নতুন বউ যেভাবে বসে থাকে ঠিক সেভাবে। মেহেন্দিরাঙ্গা 2 স্বর্ণের ভারী মোটা মোটা বালা পহিত হাত হাঁটুর
উপর রেখে আর চোখে বিছানার মধ্যখানে তাকাতে সেখানে লেখা জারিফ দোলা। দোলা চমকে উঠল পুনরায়, চোখ বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখে লেখাটা তৌসিফ দোলা। বাইরে মেঘ ডাকতে শুরু করলো যেন আজ কী হবে, বৃষ্টি? দোলা তবে আজ খুব বৃষ্টিতে ভিজবে। একটু পর স্বামী নামক একজন অধিকারের ঠাসা মানুষ যখন তার শরীরে নিয়ে কিছুক্ষণ ছানাছানি করবে, তারপর দোলা ছুটে যাবে ছাদে, মন ভরে ভিজিয়ে নিবে নিজেকে বৃষ্টিতে। দোলা অপেক্ষা করলেও স্ত্রী হিসাবে তার কর্তব্য পালনে তার অপেক্ষা দীর্ঘ হয় না। কিছুক্ষণ পর দরজার ছিটকিনি লাগানোর শব্দ হয়। অপরদিকে সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত। জারিফ সকাল থেকে দুপুর পর্যন্ত বিছানায় লেপ্টে থাকলেও দুপুরের পরে আর পারেনি। খিদেটা মাথা চড়া দিয়ে বিছানা থেকে উঠে পড়েছে। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে সেটা পুড়িয়ে আনমরা ভেঙে ফেলেছে। জাহিদা নাম ছেলের সকালের নাস্তা টেবিলে সাজিয়ে তখনও বসেছিল। বাড়ি এসেছে তার ছোট দুই বোন জেসমিন আর জবা। দীর্ঘ সময় গোসল করে জারিফ দোলার পছন্দের কালো রঙের শার্টটা পরে নিয়েছিল। এই শার্টটা জারিফের ফর্সা গায়ে বেশ মানায়। দোলা আর চোখে বারে বারে তাকিয়ে দেখলো, এটা গায়ে চাপালো। বাইকে চাবি নিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে স্নান হেসে আয়নার সামনে দাঁড়িয়ে দোলার পছন্দের পারফিউমটা গায়ে মাখতে ভুলো না। ঘর ভর্তি জারিফের নানুর বাড়ির লোক। আরিন নামের 21-এ পা দেওয়া জারিফের খালাতো বোন আর চোখে জারিফকে কয়েকবার দেখছে। সুদর্শন সুদেহী জারিফকে দেখে বারবার তার হৃদস্পন্দন বাড়ে। আর ওইদিকে আড়ালে দাঁড়িয়ে শুনেছে খালাদের মুখে জারিফ আর তাকে নিয়ে পরিকল্পনা করছে জাহিদা আর ছোট বোন জবার। সেদিন থেকে তার মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তাই তো মা একবার বলাতে চলে এসেছে খালার বাড়িতে। ঘর থেকে বেরোনোর আগে জারিফের মাকে বলেনি কোথায় যাচ্ছে। এত মেহমানদের বাড়ি তাদের কারোর সাথে কুশল বিনিময় করেনি। শুধু হন্তদন্ত হয়ে ঘর ছাড়ার আগে বলতো রাত হবে ফিরতে। আঙ্গিনায় বাইক স্টার্ট হতেই জাহিদ দু চোখ ভরে উঠছিল। জারিফের দুপুরের খাবার বিকালে খেয়েছিল। সে গিয়েছিল বিষখালির কাল ঘেঁষা কুটুমবাড়ির রেস্তোরাঁয়। অর্ডার করেছিল দোলার পছন্দের সব আইটেম, পছন্দের ডেজার্ট। ওয়েটার এসে জারিফকে বলল, আজ আপু এলো না যে? জারিফ মেনুর কার্ড দেখে শান্ত স্বরে বলল, আপু আর আসবে না, এখন থেকে আমি রোজ আসবো। 2টার পরে এই কেবিনটা আমার জন্য ফাঁকা রাখবেন। কুটুম বাড়ি থেকে বেরিয়ে জারিফ বিকালে স্টাফ কোয়ার্টারের দিঘির পাড়ে কাটিয়েছে। বটগাছের মোটা শিকড়ের বসে দিঘির জলে একের পর একের ঢিল ছুঁড়েছে। সেখান থেকে বেরিয়ে সার্কিট হাউসের মাঠে মেলা দেখতে গিয়েছিল। সেখানে এক বিশাল মেলা। আগে হলে দোলাকে নিয়ে আসতো জারিফ। দোলা খুব উপভোগ করতো। আচ্ছা, এই কদিন ব্যাপী দোলার স্বামী যেন দোলাকে নিয়ে আসে এখানে, মেয়েটা মন ভালো হয়ে যাবে। তবে রাত গভীর হয়েছে, আকাশে মেঘ ডাকছে। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে জারিফ মমফলের রাস্তায় হাঁটছে। বাইকটা একটু স্টুডেন্ট বসার পার্কে রেখে হাঁটতে সে ফাজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলিতে দাঁড়িয়ে রয়েছে। গলি পুরো ফাঁকা। রাত যে খুব গভীর। দূর সেবা ফার্মেসির সামনে দাঁড়িয়ে কুকুর দাঁড়িয়ে তাদের সাংসারিক আলাপ করছিল। জারিফ তাদের তাড়িয়ে দেয়। ফাজিলতুন্নেসা ছাত্রীনিবাসের 3তলা 400 নম্বরের কাচের জানলা বন্ধ, জ্বলছে না আলো। জারিফ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আষ্টেপৃষ্টে তাকিয়ে থাকে। 2 দিন আগেও মেয়েটা এখানে ওই জানলার কাছে দাঁড়িয়ে কানে কান চেপে ধরে থাকে। আর 5 মিনিট থাকো, আর সে কোথায়? স্বামীর ঘরে, স্বামীর বিছানায়। তাদের বাসর হয়েছে গতকাল। আজ নিশ্চয় স্বামীর বুকে মাথা রেখেছে। একদিন খেই হারিয়ে তোলার গালে চুমু খেতে গিয়েছিল জারিফ। মেয়েটা আতঙ্কে রাগে দুঃখে কেঁদে কেটে অস্থির হয়ে গেছিল। চুমুটা জারিফ দেয়নি সেদিন। তারপর থেকে কখনোই দোলার হাত অবধি ধরেনি। লিখিত অধিকারনামা তো ছিল না। আজ তাকে কেউ অধিকার নিয়ে ছোবে, নিশ্চয় পাপ হবার ভয়ে কাঁদবে না মেয়েটা। সাহস্য দেয়, সায় দেবে স্বামীকে। অপরদিকে তাওসিফ ঘরের সিটকানি তুলে দিয়ে ফিরে তাকায়। ঘোমটা মাথায় বসে আছে দোলা। ঘরে কারো উপস্থিতি টের পেয়েও মাথা তুলল না। নতুন বউয়ের লজ্জার সংকোচ থাকা উচিত। তাওসিফ এতে মুগ্ধ হলো। রাজধানীতে নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে চোখ পড়ে গিয়েছিল। দোলা নামে মেয়েটি তার চক্ষু শীতল করে দিয়েছিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবি পকেট থেকে একটা টি-শার্ট পরে বিছানায় দোলার কাছে এগিয়ে যায় তৌসিফ। দোলা তখনও মাথা নিচু করে বসে। তাওসিফ দোলার দিকে তাকিয়ে স্মিত হেসে দোলার ঘোমটা টেনে সরিয়ে দেয়। খুঁটিয়ে দেখতে থাকে দোলার কাছ থেকে। দোলা চোখ নামিয়ে নেয়। তাওসিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তখন বোঝো তোমার ওপর ওভাবে চড়া হয়েছিল, ভয় পেয়েছিলে? আসলে আমাকে নিয়ে ও খুব জেলাস। দোলা নিশ্চুপ। তৌসিফ ধীরে তার দৃষ্টি নামিয়ে দোলার হাতে হাত রেখে পরপর দোলার ডান হাতটা টেনে নিয়ে একটা হীরার আংটি দোলার অনামিকায় পরিয়ে দিতে বলে, আমিও বোঝোর মতোই জেলাস, তবে তোমাকে নিয়ে। দোলা এক দৃষ্টিতে নিজের আঙ্গুলের দিকে তাকিয়েছে। এই আঙ্গুল একদিন তার
বেকার প্রেমিক পাথরের আংটি পরিয়ে দিয়েছিল মজা করে। গায়ে হলুদের সময় দোলার যা সেই আংটি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আঙুল থেকে। আচ্ছা, ওই আংটিটা কই? লাখ টাকা তো হবেই। দোলার বাপের বাড়ির লোকজন দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে। দোলার ঘোর কাটে তৌসিফের দ্বিতীয় দফায়। দোলার ডান হাত টেনে সে হাতে একটা চেক তুলে দেয়। মোহরানার টাকা পরিশোধ করলো দোলার স্বামী। এর মানে ইশারায় দিল, তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিলাম, এবার আমার প্রাপ্য আমি বুঝে নেই। দোলা চুপচাপ চেকটা বেড টেবিলের সাইডে রেখে দিল। 7 লক্ষ টাকার ওজন সইতে পারছিল না তার হাত। তৌসিফ বাঁকা হেসে দোলার কাছে এসে যায়। খয়ারি বেনারসি ঘামটা তুলে সরিয়ে ফেলে দোলার থুতনি উঁচু করে তুলে দোলার মুখখানা। দু চোখ বন্ধ করে দোলার বেনারসি খামচে ধরে থাকে। কিছুক্ষণ যেতে নিজের কপালে পুরুষান্নি উষ্ণ অধরে ছোঁয়া পেতে দোলা শিউরে ওঠে, গুটিয়ে নেয়। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে কোনো মতো অস্ফুটেশ্বরে বলে ওঠে, আমি এখনও প্রস্তুত নই। তৌসিফ মৃদু হেসে ফেলে। দোলা অবাক হয়ে তাকায়। তার কাছে মনে হলো যেন সে একটা মজার কথা বলেছে আর তৌফিক হাসছে। তৌফিক হাসির রহস্য বুঝে ওঠার আগে নিজেকে সে তৌসিফের বুকে আবিষ্কার করে। ঘটনার আকস্মিকতা আটকে ওঠে দোলা। মানুষটা শান্ত, তবে তার হাতের বাঁধন দৃঢ়। দোলার সাধ্য নেই সে নিজেকে দূরে সরানো। তৌসিফ খুব শান্তভাবে এক হাতে দোলার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে বলে, দোলা আরেকবার বলে, আমি প্রস্তুত নই আমি। তৌসিফ ছোটে বক্র হাসির রেখা ফুটিয়ে দোলার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে ওঠে, কেউ থাকে না। দোলা আর কোনো কথা বাড়ায় না, বাড়ানোর প্রয়োজন বোধ করে না। শুধু একটা দীর্ঘশ্বাস সেরে দু চোখ বন্ধ করে। বৈধ পুরুষ তার ঠোঁটের স্পর্শে দোলার গা, কপাল, নাকের ডগা সিক্ত হয়ে উঠছে। দোলা খুব বিরক্ত লাগছে। তার এত অযাচিত পরম স্পর্শ নিতে ইচ্ছে করছে না। তার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, আপনার যা প্রয়োজন আপনি নিয়ে নিন, আমার এসব অযাচিত আহ্লাদের স্পর্শ প্রয়োজন নেই। কিন্তু সে চেঁচিয়ে উঠতে পারল না। শুধু বুঝে গেল তার চেঁচিয়ে বলাতে কিছু আসবে যাবে না। বন্ধ দু চোখ, শুধু শ্বাসরুদ্ধকর স্পর্শ। হঠাৎ মাথার নিচে বালিশ থেকে, বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নেওয়া হয়। গলার কাছে কারো অসামার উৎপীড়ন। স্পর্শগুলো অচেনা অজানা। হয়তো এই স্পর্শগুলো নিত্যদিনের অভ্যাস। এই ছোঁয়াগুলো এখন পীড়া দিচ্ছে। হয়তো সময়ের শেষটা আনন্দ দিবে, মানিয়ে নেওয়া হবে, সন্তান সন্ততি হবে। আর তারপর দোলার ভাবনায় ফুরালো, নোটে গাছটি মুড়ালো। শরীর থেকে শেষ ভূষণ বসন অতি সন্তপর্ণে খোলা হলো হাস্যকর। এতে ভদ্রতার সংবিষয়তা দেখানোর কোনো প্রয়োজন নেই। পুরুষটাকে এই ভণ্ডামি দোলার খুব হাসি পেল, তবে হাসার অবকাশ পেল না। শরীরের উপর একটা পেটানো শরীর তার অধিকার আদায়ে ব্যস্ত। তার মনোযোগ ভাঙা যাবে না, নারাজ করা যাবে না। দোলার পা ভাবে ফেরেশতার লানত দিবে মানুষ, স্বামী নামক মানুষটা নারাজ হলে। স্ত্রীর কর্তব্য পালনের মুহূর্তে তীব্র যন্ত্রণায় ফুপিয়ে ওঠে দোলার চোখে। হঠাৎ তার দেবদার মুখটা ভেসে ওঠে। নিজেকে নিজেই দোলা ধিক্কা দিলে, ছি দোলা, ভ্রষ্টাচার! দেবদা এখন পরপুরুষ। স্বামী নামের মানুষটা দোলার চোখের পানি মুছিয়ে দিল। দোলার প্রচণ্ড বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। এইসব কেন? স্বামীর কাছ থেকে শুধু তার অধিকার আদায় করা। সে দোলার চোখের পানি মুছিয়ে দেবে কেন? দোলার ইচ্ছে করছে ধাক্কা দিয়ে মানুষটাকে সরিয়ে দিতে, কিন্তু না, এতে দোলার পাপ হবে। দু চোখ বন্ধ করে আকাশ কুসুম ভাবছে দোলা। আচ্ছা, তার দেবদা এখন কি করছে বা কি করবে? চন্দ্রমুখী? হ্যাঁ, একটা চন্দ্রমুখী যেন আসে দেবদার জীবনে, পার্মানেন্ট চন্দ্রমুখী। কখনোই যেন পারুর কথা মাথাতেই আনতে দেয় না দেবদার। কখনো যেন দেবদাকে ছুটে আসতে দেয় না তার পারুর সিংহদুয়ারে। ঘাড়ের কাছে বৌদ্ধ পুরুষের অস্থির নিঃশ্বাস থেমে গিয়েছে। দোলাকে একটু বিশ্রাম নিতে দিচ্ছে নাকি? কাবিনের কত টাকা ছিল যে? হ্যাঁ, 7 লাখ টাকা। 7 লাখ টাকা এত তাড়াতাড়ি উসুল হবে না। দোলার ধারণা সঠিক। 7 লাখ টাকা এত সহজে উসুল হয়ওনি রাতে। তবে দোলা খুব একটা কষ্ট হয়নি। দোলা তো নিজের কল্পনার জগতে বিচরণ করছিল। একটা দোতলা বাড়ির ছাদ, পড়ন্ত বিকাল, তার গায়ে একটা সুতির লাল শাড়ি, জারিপের গায়ে একটা বটিকের পাঞ্জাবি, 2 কাপ চা, আরও কত কি। এসব কিছু চোখের সামনে ভেসেছিল। এই যন্ত্রণার ছিটেফোঁটা অনুভব করেনি দোলা। শুধু মাঝে মাঝে বিরক্ত এসেছিল, যখন দোলার কপালে স্বামী বলে লোকটা ঠোঁট ছুঁয়ে দরকার নেই। দোলার এত আদর কপালে দরকার নেই। অপরদিকে রাতে বৃষ্টি নামলেও দোলার ভীষণ মন খারাপ হলো। বড় স্বাদ ছিল, আর শরীরে বিসর্জনে রাতে বৃষ্টিতে ঘা ভেজাবে। দোলার কোনো স্বাদেই পূরণ হয় না, তাই এটাও হলো না।
ফজরের আজান দিয়েছে। ঘাড় ঘুরিয়ে দোলা তার পাশে শুয়ে থাকা মানুষটাকে দেখে সারা রাত দোলাকে আহ্লাদ করে বুকের সাথে লেপ্টে রেখে ওপাশে ক্লান্ত হয়ে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। দোলার ঠোঁটে কোনো কারণ ছাড়াই এক চিলতে হাসি। শরীরের উপর থেকে যখন ওই স্বামী নামের মানুষটা সরে গিয়েছিল, তখন দোলার চোখ খুলে এক পলকের জন্য দেখছিল মানুষটার মুখে পরিপূর্ণতার হাসি। নিজেকে সার্থক হিসেবে দোলার কুমারী, দোলার জীবনে সেই প্রথম পুরুষ, এটা প্রমাণিত হওয়ার লোকটা দোলাকে পুরস্কার স্বরূপ কপালে আরও একটা চুমু দিয়েছিল। চাদরটা গায়ে লেপটে ধীরে ধীরে দোলা উঠে বসে। বৃষ্টি না হোক, শাওয়ার ছেড়ে দোলা এখন বৃষ্টি বিলাস করবে। খুলে ফেলে বেনারসি তুলে নিয়ে গিয়ে দেখে বেনারসি একাংশে স্বামীর পিঠে নিচে চাপা পড়েছে। দোলা শাড়িটা তোলে না, কোনো রকমের চাদরে নিজের নগ্ন শরীরটাকে ঢেকে ল্যাগেজ থেকে নতুন শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। সময় গড়াতে থাকে। হঠাৎ করে দোলা না চাইতে ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর বিকট আর্তনাদ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে থাকে। কান্না জোরালো থেকে জোরালো হয়। দোলা নিজে থামনাতে পারছে না। হিতাহিত জ্ঞান হারিয়ে গালে থাপ্পড় থাপ্পড় মারছে পরপর। ওপাশে দরজা ধাক্কা পড়ে। দোলার অনুভূতি থিতিয়ে পড়ে। শাওয়ার শব্দ করে ভেজা কাপড় পাল্টে রঙিন শাড়িতে নিজেকে মুড়িয়ে মাথার তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে দরজা খুলে তৌসিফ দোলার দিকে তাকিয়েছে। দোলার স্বামী নজর না মিলিয়ে চুপচাপ হেঁটে বিছানায় গিয়ে বসে। তৌসিফ দোলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে তার পাশে গিয়ে বসে। এক হাতে দোলাকে আগলে নিয়ে অন্য হাতে দোলার থুতনির উপর দোলার নাকের ডোকায় কপালে চুমু খেয়ে আহ্লাদে ফিসফিস করে, ব্যথা হচ্ছে জান? দোলা দু চোখ বন্ধ করে নেয়। লোকটা এত কেন কপালে চুমু খাচ্ছে? এভাবে চলতে থাকলে মেজাজটা হারিয়ে গলা টিপে ধরবে দোলা। তখন দাদিরা বলতো লানত লানত। তৌসিফ নিজের মতো করে তার বউকে কিছুক্ষণ শুকনো আদর করে নিজে হাতে বউকে পেন কিলার খাইয়ে পানি খাইয়ে দেয়। তারপর দোলাকে আদরে দিয়ে গলায় বলে বিশ্রাম করো। দোলা স্বামীর বাধ্য বউ। স্বামী রাতে নারাজ করেনি দোলা, তাই সে স্বামীর কথায় বিশ্রাম নিচ্ছে। তার স্বামী একটা সিগারেট ধরিয়ে বারান্দায় চলে গিয়েছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু করছে। দোলা দু চোখ বন্ধ করে নেয়। আবারও জারিফের মুখটা ভেসে ওঠে। দু চোখ কার্নিশ বেয়ে অবিরত জল গড়তে থাকে। দোলা তা দেখতে চায় না। স্বামী যদি রেখে তা বলবে ব্যথা করছে জান, সেজন্য কাঁদছ। আর সে বলবে হ্যাঁ, পেন কিলার খেলে কমে যাবে। এদিকে রাত বেশি দেরি করে ফিরছিল জারিফ। এসে কোনো মতে শার্টটা খুলে বিছানায় উবুর হয়ে শুয়ে। আশ্চর্যজনকভাবে আজ রাতে ভালো ঘুম হয়েছে তার এখন। আইন এক কাপ চা নিয়ে জারিফের ঘরে ঢুকে। গতকালের ন্যায় আজও জারিফ ঘরের দরজা রেখে ঘুমিয়েছিল। উবুর হয়ে শুয়ে থাকা ফর্সা সুঠাম চওড়া পিঠ দেখে আরিন ঢোক গেলে। লজ্জাও লাগছিল বেশ। সে হাতের চায়ের কাপটা জারিফের বেড সাইডে রেখে অপর রেখে ঘুরে দাঁড়াতে জারিফ পিছনে এসে থেকে বলে ওঠে, এই দাঁড়াও। আরিন কিছুটা ঘাবড়ে গিয়ে দাঁড়ায়। জারিফ উঠে নিজের উন্মুক্ত শরীর ঢাকতে কাঁধে একটা তোয়ালে রেখে দেয়। ট্রনো পায়ে হেঁটে আরিনের সামনে এসে দাঁড়িয়ে কুদ্ধকণ্ঠ বলে, আমি ঘুমেছিলাম, তুই চা নিয়ে এলি কার জন্য? আরিন থতমত খেয়ে যায়। সে তো বাহানা দেখিয়ে ঢুকেছিল এই ঘরে, চা দিতে নয়। সে আমতা আমতা করে বলেছিল, ভেবেছিলি তোমার ঘুম ভেঙেছে। এই তুই জারিফ কাকে বললি? ধমকে ওঠে জারিফ। আরিন কেঁপে ওঠে। আরিন জারিফের পা থেকে মাথা জারিফ আরিনের পা থেকে মাথা অবধি দেখে আরিনের চুলের মুঠি ধরে। আরিন বিকট চিৎকার দিয়ে বলে, মা খালাদের ডাকতে থাকে। জারিফ চেঁচিয়ে ওঠে আরিনের উপর। খুব চন্দ্রমুখী হওয়ার শখ জেগেছে। চুলে একটা আছাড় মারব। জাহিদা জেসমিন জবা ছুটে এসে জারিফের হাত থেকে আরিনকে ছাড়ানোর চেষ্টা করছে। জারিফ ছাড়ে না। খেপা কণ্ঠে চেঁচিয়ে বলে, চন্দ্রমুখী হওয়ার শখ একেবারে ঘুচিয়ে দিব। জারিফের হাত থেকে কোনোরকম আরিনকে ছাড়িয়ে নেয় জবা জেসমিন। জারিফ পুনরায় তেড়ে গিয়ে বলে, ফের আমার আশেপাশে দেখলে থোবড়া মেরে চেহারার মানচিত্র চেঞ্জ করে ফেলবো। জাহিদা আরাম জারিফকে ধাক্কা মেরে সরিয়ে ধমকে ওঠে, ছি, হচ্ছে কি এসব জারিফ? এসব কোন ধরনের অসম্মত? আরিন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে সে কান্না অবধি করতে পারছে না। মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে। জারিফ মায়ের দিকে তার ছেলে হাসি হেসে বলে, কী মেয়ে পছন্দ করছো আমার জন্য? দেখলেই তো থুতু দিতে ইচ্ছে করে। তুমি না ভালো মা, আরও বেস্ট কাউকে খুঁজে বের করো। জাহিদার নাম নির্বিকার। জারিফ বিছানা থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে ফোন করে বাইকে চাবি নেয়। তারপর হন্তদন্ত হয়ে সদর দরজার দিকে যেতে থেকে বলে, তোমার পছন্দ করা এই পাত্রী রিজেক্টেড। বিকালে এসে যেন ওর ওই বদন না দেখি। অপরদিকে অঘ্রাণের শুরুতে প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদলে করে। দুপুরে কাঠফাটা রোদ, রাতের বাতাস নাতিশীতোষ্ণ। ভোরের দিকটা আশ্চর্য রকমের ঠান্ডা। গায়ে চাদর না টেনে উপায় নেই। কখনো কখনো এই পাতলা শীতের মানতে চায় না। ঘরের জানলা রাতেই খোলা ছিল।
ভোর রাতে মৃদু বাতাস ঢুকে ঘরের শোভা ব্যবহৃত ফুলদানি থেকে প্লাস্টিকের টিউবগুলোকে নাচাচ্ছে। ঘরের বাতি নেভানো থাকলেও ব্যালকনিতে আসা আলো দোলা সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে স্বামী নামক মানুষটা। লোকটা হয়তো বুঝতে পেরেছে তার বউ পালাতে পারে, তবে লোকটা জানে না দোলারা বাস্তবতা থেকে পালাতে পারে না। আর সেটা যদি নিজের দোষে হয় তবে কথাই নেই। দোলার দোষ, দোলার ভুল, দোলার অন্যায়, দোলার পাপ, দোলার মহাপাপ সব কিছু দোলারই ছিল। দোলা সিলিং ফ্যানে দিয়ে তাকিয়ে অলিখিত একটা লিস্ট করে ফেলে সব কিছুর। নাম্বার 1, দোলা একজনের ত্রুটিপূর্ণ মহিলার গর্ভে জন্ম নিয়েছে। দোলার 2 নম্বর, দোলা নিষিদ্ধ মানুষকে ভালোবেসেছে। দোলার 3 নম্বর, একজন মায়ের অনুভূতির দাম দিতে গিয়ে ওই মানুষটাকে ভেঙেছে। 4 নম্বর, দোলা নিঃস্বার্থ হয়ে গিয়ে স্বার্থপর হয়েছে। আরও লম্বা লম্বা এই লিস্ট। দোলার এগোতে পারল না। এত এত দোষ দোলার। সে তুলনায় দোলার এই শাস্তি এখন ঠিক লাগছে দোলার মনে। দোলা মনে মনে ভাবলো এমনই চলুক। ওর এই অনুভূতি ভালোবাসাহীন, প্রেমহীন, দরদবিহীন ছোঁয়াছুঁই এই কদিন সয়ে গেছে। শাস্তিটা তেমন কঠিন নয়, সামান্য কষ্ট হয় দাঁতে দাঁত চেপে সহ্য করা। এই স্পর্শগুলো দোলা শাস্তি হিসাবে চাই। যদিও কখনো দোলা এই স্পর্শের মাঝে দরদ, স্নেহ, টান খুঁজে পায়, তাহলে মুখপুরি দোলার শাস্তি হলো না। তৌসিফ নড়ে চড়ে উঠে হাতের বাঁধন দৃঢ় করে। দোলার হাসি পেল। দোলা কি পালাবে না? বাস্তবতা থেকে তো একদমই না। এই যে পাশে শুয়ে থাকা মানুষটা, এই মানুষটা কি আস্ত বাস্তবতার বই কি কিছু না? বাস্তবতার প্রসঙ্গে দোলা ভাবতে থাকলো, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো বাস্তবতা হচ্ছে নেওয়া এবং দেওয়া। এই তো রাতের বেলা পা দুটো একসাথে জোড়া দামি পায়ে পরিয়ে দিল শেখ তৌফিক আহমেদ। এটা হচ্ছে? তারপর দোলার সাথে ঘনিষ্ঠ হতে চাইলো। দোলা অনুরোধ শুরু বলল, আমার না আজকে একটু মাথা ব্যথা করছে। আজ থাক। লোকটা শুনলই না। সে দিয়েছে, এখন সে তার নেওয়ার পালা। নয়তো হিসেব বরাবর হবে কি করে? শুধু কণ্ঠে একটু দরদ ধরে বলল, মাথা ব্যথা একদম ভেনিশ করে দেবো। দোলা মানতে না চাইলো, মেজাজ দেখালো। চট থাপ্পড় খাওয়ার আগে দোলা রাজি হয়ে গেল। দোলার মাথা ব্যথা রাতে আসলে ভেনিশ হয়ে গেছিল, কারণ মাথা ব্যথাটা উপলব্ধি করার অনুভূতি অবশিষ্ট ছিল না। প্রত্যেকবার অনুভূতি শূন্য হয়ে পড়ে। গলার কাছে পুরুষালী উষ্ণ অধরে স্পর্শে দোলা বুঝতে পারে তার জীবনের বাস্তবতা জেগে উঠেছে। আবারও এক দফা শুরু হবে নেওয়া, হিসেব শুরু। এই ভোর রাতে দোলা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এবার লোকটা যেন একটু সদয় হয়েছে দোলার প্রতি। ঘুম ঘুম কণ্ঠে জানতে চাইল, রাতে শরীর খারাপ লাগছিল বললে, এখন ঠিক আছো? আধ ঘন্টা পরে লোকটা আগ্রাসী স্বামীর চরিত্র থেকে বেরিয়েছে। হঠাৎ তার মনে হয়েছে তার বউয়ের শরীর ভালো নেই। দোলার নীরবতা ভাঙে তৌসিফ আরও একটু ঘনিষ্ঠ হয়ে বলো জান, এখন মাথা ব্যথা করছে? দোলা অস্ফুটেশ্বর বলে, না। দোলা চুলের মধ্যে আঙুল বিচরণ করে তৌসিফ। আঙুলগুলো কিছুক্ষণে অবাধ্য হয়ে দোলা স্পর্শকতার স্থান ছোঁয়। ওই যে শুনল, দোলার শরীর এখন ঠিক আছে। আরও একবার অস্কারা পেল স্বামিত্ব ফলাতে, কারণ এটাই বাস্তবতা। আর কারো জীবনে হয় কি না দোলা জানে না, তবে দোলার জীবনে হস্তে বাস্তবতা, যা এড়ানোর উপায় নেই। শেখবাড়ির ছোট ছেলে বউ দোলার কাজকর্মে প্রশংসায় পঞ্চমুখ। শ্বশুরবাড়ির সবাই কাজের লোক থাকা সত্ত্বেও সব কিছু হাতে হাতে করে। দোলা যে নিজেকে ব্যস্ত রাখতে এসব করে তা কেউ জানে না। 12 দিন পেরিয়েছে বিয়ের। 3 দিনব্যাপী রিসেপশন শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। বাড়ি থেকে মেহমান সব চলে গিয়েছে। বাড়িটা আগের মতোই ফাঁকা। তৌসিফ সদরে অফিসে বসা শুরু করেছে। দিনটা দোলার ইউরোর সাথে কাটে, রাতটা কাটে স্বামীর দেওয়া হিসাব নেওয়া। দোলার প্রত্যেক দিন রুটিন থেকে এটাই। মাঝে মাঝে দোলার বাড়ি থেকে দোলার ফুপু চাচারা আসে দোলার মুখ দেখতে নির্লজ্জের মতো। দোলা বাক্স খুলে খুলে তাদেরকে তার সুখ দেখায়। দামি পায়েল, দামি ব্রেসলেট, নতুন গয়না, আরও কত সুখ দোলার। আলমারি ভর্তি সুখ দোলার কাছে। অন্যের কাছ থেকে ধার করে শাড়ি নেওয়া দোলার আলমারি ভর্তি শাড়ি। থুরি সুখ। ওয়ার্ড্রপে আছে 3-4 রকমের পাতলা ফিনফিনে দামি নাইটি, যেগুলো মাঝে মাঝে রাতে স্বামী আদেশ দিলে স্বামীর সামনে পড়ে যেতে হয়। দোলার ইচ্ছে করে ফুপু চাচিদের সেসব দেখিয়ে দিতে। গয়নার ডিজাইন দেখে দোলার ফুপু চাচিরা বলতে শুরু করে, জামাই রুচিশীল, নাইটিগুলো দেখলেই বলবে তাদের জামাই কত শৌখিন। কথাটা ভাবতে ভাবতে দোলা হেসে ওঠে। রান্নাঘরে আনমনে দাঁড়িয়েছিল দোলা। একা একা পাগলের মতো কিছুক্ষণ হাসার টের পায়, দু চোখের পানি জমেছে। এত ব্যস্ত জীবন, হুট করে কখনো কখনো ওই মানুষের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। কানে শুনতে পায় কেউ বলল, চল না একটু স্বার্থপরাই। এটা কি ঠিক? ঠিক না তো। সেখানে তৃপ্তির সাথে ফোনালাপ হওয়ার সময় শুনেছে মানুষটা রোগা হয়ে গেছে এই কদিন। দোলারকে ইচ্ছে করছে মামিকে ফোন করে জিজ্ঞাসা করতে কেন এই হাল। সে না মা হয়ে কি করছে এখন। রিসেপশনে পুরুষ বলতে জারি বেকাই,
এই অফিসে জারিফ এর আগে দুবার এসেছিল। শেষবার এসেছিল জুলাইয়ে চাকরির ইন্টারভিউ দিতে। চাকরিটা তখন কনফার্ম ছিল না। এত মহিলাদের মধ্যে জারিফের সংকোচ বোধ হচ্ছে, কিন্তু সে পাত্তা না দিয়ে ফোন ঘাঁটতে থাকে। সময় গড়াতে তার ডাক পড়ে। নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। তার সামনে এই অফিসের ব্যবস্থার পরিচালক মুখ হাসি হাসি করে তার দিকে তাকিয়েছে। জারিফ পাথরেই দৃষ্টিতে তাকিয়েছে। তার কি করা উচিত? হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেওয়া উচিত? লোকটা জারিফের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলে, 4 মাস ধরে পেন্ডিং ছিলেন, নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। জারিফ এক দৃষ্টিতে তার হাতের অ্যাপয়েন্টমেন্ট লেটারটার দিকে তাকায়। লোকটা বলতে থাকে, এখন কেমন বোধ করছেন? চাকরিটা পেয়ে কেমন লাগছে? জারিফ লোকটার কথায় গা দুলিয়ে হাসতে থাকে। লোকটা রীতিমতো অবাক, হতবাক। জারিফ লোকটাকে আরও অবাক করে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলতে ফেলতে হাসতে হাসতে বলে, জঘন্য লাগছে। উদাসের এই গল্পটাতে পারু চেষ্টা করছিল মেনে না নিলেও মানিয়ে নিয়ে চলেছিল সব কিছু চলার মতো। দুলির দেবদা কখনো চন্দ্রমুখীর কাছে যায়নি, আর না এসেছে পারুর সিংহদুয়ারে। দুলির দেবদা কখনো তার সিংহদুয়ারে এসে মুখ থুবড়ে না পড়ে পারুর গল্পের শেষ পরিচ্ছদ লেখার সময় এলো। কফি? সিঁড়িতে দাঁড়িয়ে তাও সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। রান্নাঘরে ব্যস্ত থাকা দোলার ঘোর কেটে যায়। সে ভুলেই গেছিল তৌফিক আজ বাড়িতে। স্বামীর আদেশ পেয়ে দোলা তাড়াহুড়ো করে কফির পানি ফুটিয়ে নেয়। কফি বানানোর সময় ফারিন এসে বলে, একই দোলা, তাওসিফ তো 1 চামচ চিনি খায়, তুমি তো চিনি দিয়েই যাচ্ছ। ফারিনের কথায় দোলার অন্যমনস্ক ভাব কেটে যায়। হাতে কফির মগটা তুলে ঠান্ডা গলা বলে, অসুবিধা নেই, উনি এই কফি ছুঁয়েও দেখবে না। ফারিন দোলার কথায় বুঝলো না। দোলা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ফারিনের বলা কথা মনে হলো। কফিতে ছিল একটা ইশারা। এই ভর দুপুরে শেখ তফসির আহমেদ তার বউকে চাই। ডাইনিং টেবিলে বসা ভাইয়ের সামনে বউকে সরাসরি ডাকতে পারছিল না, তাই কফি চেয়েছিল। দোলা এই কয়দিনে স্বামীর ইশারাও শিখে গেছে। দোলা লক্ষ্মী বউ। ঘরে ঢুকে বেড সাইডে টেবিলে কফির মগ রাখতে তৌসিফ দোলাকে বলে, দরজা লাগিয়ে এসো। অপরদিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে জারিফ শহর চষতে বেড়ায়, ছুটে যায় পছন্দের জায়গাগুলিতে, তার দুলির পছন্দের জায়গাগুলিতে। ইদানিং জারিফ বাইকটা নিয়ে বের হচ্ছে না, হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখে সুন্দরভাবে নাস্তা খেয়ে বেরিয়ে যায়। ভালো লাগলে 2-1টা টিউশনি করা। ছকবাঁধা জীবন ভালো লাগে না জারিফের। ছুটে যায় কুটুম বাড়িতে খেতে। রাতে ফজিলাতুন্নেসা ছাত্রীনিবাসের পিছনের গলিতে দেয়। রুম নম্বরে 304-এ এখনও কোনো ছাত্রী ওঠেনি। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে রাত করে বাড়ি ফিরে এসে মাকে দেখিয়ে রাতের খাবার খায়। ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে নিচের বালিশটা বা নিচে ঢুকিয়ে দেয়। তবে জারিফ এখন আর কাঁদে না। ওভাবে ঘুমাতে তার ভালো লাগে, তাই ঘুমায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জারিফ তার স্টুডেন্ট বাসার সামনে যায়। সেখানে তার বাইকটা পার্ক করে রাখা। আজ অনেক দিন পর বাইকে উঠবে সে। উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরবে। ভবঘুরে জীবন। আজ নতুন অ্যাডভেঞ্চার করবে সে। এদিকে দোলা দরজা বন্ধ করে স্বামীর দিকে ঘুরে তাকায় না। আজ ভর দুপুরে ডাকার কারণ দেওয়া নেওয়া নয়, কারণ অন্য কিছু। তো শিব নির্বিকার চিত্তে হাতে ফোনে থাকা জারিবার দোলার ছবিগুলো থেকে দৃষ্টি সরিয়ে দোলার দিকে তাকায়। দোলা ততক্ষণে বুঝে গেছে কী ঘটছে। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। তারপর ধীরে ধীরে মেঝেতে বসে হাঁটু মুড়ে তৌসিফ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, তো এজন্য প্রথমে বিয়েতে মত দাও নেই তো, তারপর দিলে কেন? দোলা শুকনো গলায় কাটকাট করে বলে, আপনার টাকা দেখে, আপনি বড় লোক দেখে রাজি হয়েছি। তৌসিফ হাসে। কিছুক্ষণ হেসে দোলার সামনে হাঁটু ভেঙে বসে বলে, তোমার ফলের মেয়েরা খুব চালু। এত গভীর প্রণয় ছিল, অথচ আমি খোঁজ লাগিয়েও কিছু জানতে পারলাম না। অবশ্য আমার এসবে কিছু যেতে আসতো না, বিয়ে তোমাকেই করতাম। দোলা কোনো জবাব দেয় না, শুধু ফিচেল হাসে। তৌসিফের হাতে ফোন থেকে ছবিগুলো ডিলিট করে ফেলে খুব শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, বিয়ের দিনে সন্দেহ হয়েছিল যদিও, এ নিয়ে ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি শেখ তৌসিফ আহমেদের বউ, এটাই সত্য চিরন্তন। এবং তৌসিফ আহমদ খুব ভালো করে জানে বউকে কীভাবে পালতে হয়। আজ থেকে বাইরে যাওয়া কোনো বান্ধবীর সাথে যোগাযোগ বন্ধ। পরীক্ষার সময় আমার সাথে যাবে। দোলা সাথে সাথে তাচ্ছিল্যের সহিত জবাব দেয়, জো হুকুম মেরা আঁকা। তৌসিফ উঠে দাঁড়ায়। দোলার ফোন বেজে ওঠে। দোলা উঠে ফোনটা তুলে হাতে নিতে তৌসিফ বলে ওঠে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। দোলা তাই করলো। ওপাশ থেকে দোলার বান্ধবী তৃপ্তির কান্না ভেজা গলার আওয়াজ ভেসে এসেছে, দুলিরে জারিফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। দুলির দেবদা মুখ থুবড়ে তার সিংহাসন দুয়ারে এসে পড়েনি, তবে দেবদার ঘোর বিপদ হয়েছে হয়তো তার দুলির কারণে। খবরটা শুনে দোলা বিকট চিৎকার দেয়। চিৎ করে তালা লেগে যায় শেখ বাড়ির সবার কানে। ছুটে আসে সবাই, কী হয়েছে জানতে চায়। দোলা তরপাতে থাকে। শেখ তৌসিফ আহমেদ শান্ত চোখে দেখতে থাকে দোলাকে। সত্যি জেনে পুরো শেখ বাড়িতে ছিছি পড়ে গেল।
বাড়ির বউ পরপুরুষের জন্য চোখের পানি ফেলছে, কি পাপ! এত মহাপাপ! আগে হলে দৌড়বা মেরেই ফেলতো। দোলার কারো কথায় গায়ে মাখল না। সে একটু কর্ণপাত করল না তার দেবতার জন্য গলা ফাটিয়ে কাঁদতে। শেখ তৌসিফ আহমেদ বউকে নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা করলো। টেনে হিসড়ে ঘরে ঢুকলো। দোলা শুধু বলল, আমাকে একটিবারের জন্য যেতে দেন, অল্প কিছু সময়। তৌসিফ শান্ত ভঙ্গিতে বলল, না, তুমি আমার স্ত্রী। দোলাকে ধমকাতে লাগলো তার ভাসুর শ্বশুর। দোলা যেন সেসব কিছু গায়েই মাখল না। সে ছুটে বাড়াতে চাইল সামনে। পেছন থেকে বৈধ পুরুষ আর পদ অবরোধ করলো। দোলা উম্মাতের মতো কেঁদে কেঁদে বলল, অল্প কিছু সময়। তুমি আমার স্ত্রী দোলা, ভুলে যেও না। হ্যাঁ জানি তো। বিশ্বাস করুন, আপনি রাতের সময় মতো আপনার স্ত্রীকে আপনার বিছানায় সাবেন। শুধু অল্প কিছু সময় যেতে দিন। কি ভয়ঙ্কর কথা বলে ফেললো বাড়ির বউ শ্বশুর ভাসুরের সামনে। চিৎকারে গুমোট হয়ে উঠল পরিবেশ। মুখ ফিরিয়ে যে যার ঘরে ঢুকে যায়। তৌসিফ বুঝিয়ে দিয়ে গেল বউয়ের রাশ টানতে, নইলে শেখ বাড়িতে মান ধুলে মিশে যাবে। দোলা নিজের হাত ছাড়াতে ব্যস্ত, আত্মনাদ করেই যাচ্ছে। দয়া করে যেতে দিন। না, তুমি আমার স্ত্রী। দয়া চাইছি, এই জীবনে আর কখনোই কিছু চাইবো না আপনার থেকে। শুধু 1 ঘন্টা আর কখনো আপনার বাড়ি থেকে বের হবো না আমি। আমার সীমা হবে আপনার রান্নাঘর আর বিছানা। হাত জোর করে তৌসিফ দোলাকে। তৌসিফ নির্বিকার আর ঘরের ভেতরে টেনে ঢোকানোর চেষ্টা করে দোলাকে। দোলা ধাক্কা দিয়ে পা বাড়াতে থাকে সামনে। তৌসিফ শান্ত স্বরে বলতে থাকে, শোনো দোলা, আজ যদি এ বাড়িতে থেকে আমার অনুমতি ব্যতীত তুমি বেরো, তাহলে দুনিয়ার কাছে তুমি শ্রেষ্ঠাচারিণী হবে। দোলা শুনল না, তবে পা থামালো না। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙে, ছুটতে থাকে সিংহদুয়ার। তার দেবতা এলো না, সে যাবে। তৌসিফ দোতলায় শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। ফারিনের দিকে তাকিয়ে বলে, ঘরের ভিতরে যাও। আজ এখানে যাই হয়ে যাক না কেন, আমি না বলা পর্যন্ত ঘর থেকে বের হবে না কেউ। ফারিন চলে যায় দেবরের আদেশে। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে গেটের দারোয়ানকে বলে দেয়। তারপর অন্তত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, গেটে তালা দাও। প্রসাদের সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হয়। দ্বারের দিকে ছুটতে ছুটতে যেতে থাকা পারু চোখের পানি মুছে। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে তার দেবদার সেই কথাগুলো। আচ্ছা দুলি, একটু মজা করছি, রেগে যাস না। একটা দৃশ্য কল্পনা কর, ধর তুই পারু, আমি তোর দেবদা। পারিবারিক দ্বন্দ্বে তোর অন্য আরেকজনের সাথে বিয়ে হলো। আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেঁচিয়ে পড়ে থাকলাম। তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে এলি কাঁদতে কাঁদতে। তুই আমার কাছে এসে পৌঁছানোর আগে সিংহদ্বার বন্ধ হয়ে গেল। তবে দেবদা আসেনি, অভিমানী দেবদা আসেনি দোলার কাছে। শুধু অভিমান দূর থেকে আরেকটু দূরে চলে যেতে চাইল। আসেনি দোলার ধারে। তাতে কি? জারিফের স্বার্থপর পারু যাবে, গিয়ে শুধু বলবে, জারিফ, শাস্তি আমরা দুজনে পেয়ে দেখি। আমি ভালো নেই, তুমি ভেবো না আমাকে ছাড় দেওয়া হয়েছে, ভেবো না। আর কি বলবে দোলা সাজাতে লাগলো। তবে গিয়ে দেখো সিংহদ্বারে তালা ঝোলানো, বড় একটা তালা। তবে এখন উপায়? হাঁপাচ্ছে দোলা। বাড়ির কাজের লোকেরা আঙিনায় দাঁড়িয়ে চেষ্টাচারী দোলার ছটপটানি দেখছে। কিছু মুখে না বললেও মনে মনে ধিক্কার দিচ্ছে দোলাকে। দোলা দারোয়ান চাচাকে বলল গেটের তালা খুলতে। দারোয়ান চাচা নির্বিকার, কাঁদতে কাঁদতে মূর্ছা যেতে লাগলো দোলা। তখন তার বৈধ পুরুষ এসে তার চুলের মুঠি ধরবেই তো, স্বাভাবিক। দুশ্চরিত্রকে শাস্তি দেওয়া উচিত। টেনে হিস্ট্রে শেখ বাড়িতে ঢোকানো হলো পারুকে। পারু শুধু বলতে লাগলো, মাত্র আধা ঘন্টা, দূর থেকে দেখেই চলে আসবো। বৈধ পুরুষের অমনে মুখপুরি চরিত্রহীনাকে টেনে হিসড়ে ঘরে নিয়ে যাচ্ছে। পুরো দোতলা ফাঁকা। আজ স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না। সবাই যার যার ঘরে লাগিয়েছে। ঘরে ঢুকে বিছানার উপর ফেলে ঘরের দরজা বন্ধ করে হলো। পারু কাঁদছে, কাদার প্রয়োজন কি? সে গেলেই কি দেবতা সুস্থ হয়ে যাবে? বৈধ স্বামী ভ্রষ্টাচারিণীর স্ত্রীকে শাস্তিস্বরূপ চামড়ার বেল দিয়ে কিছুক্ষণ মারল। কত বড় দুঃসাহস! আজ জন্মের তোরে দ্বিচারিতের শখ ঘুচিয়ে দিব। হাঁপাতে থাকে সে। ততক্ষণ চুপ হয়ে গেছে দোলা। শরীরের যন্ত্রণা আর টের পেল না। উবুর হয়ে বসে রইল। বৈধ পুরুষ এসে চুলের মুঠি ধরে স্ত্রীকে ঘুরিয়ে শুইয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, এই প্রথম আর এই শেষ। এরপর পরপুরুষের জন্য চোখের পানি ফেলতে দেখলে শক্তি অপচয় করব না, জানে মেরে আঙ্গিনায় কবর দিয়ে দিব। দোলা নিষ্পলক সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল চেপে ধরে বৈধ পুরুষ চেঁচিয়ে ওঠে, শরীরে স্বামীর গন্ধ নিয়ে মামাতো ভাইয়ের জন্য শোক। এই তোর হয় না? কি কম দিয়েছি তোকে? জবাব দে, জবাব দে। জবাব পাওয়ার জন্য শেখ তৌসিফ আহমেদ প্রশ্নটা করেনি। স্ত্রীকে নিয়ন্ত্রণে আনে প্রথম পদক্ষেপ হিসেবে এতটুকু মার যথেষ্ট ছিল। শেখ বাড়ির নিস্তব্ধ এখন। তৌসিফ বারান্দায় দাঁড়িয়ে ঘণ্টাখানেক সিগারেট ফুঁকতে থাকে। শরীর আটকানো যায়, কিন্তু মন না। মন কীভাবে আটকাবে তৌসিফ বুঝতে পারে না। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে তার বউকে তালাক দেবে না। মানুষকে বলার সুযোগ পাবে বউ দ্বিচারিণী হলো কারণ তৌসিফ আহমেদ ব্যর্থ। হয়তো তার ত্রুটি আছে, সে দেবে না তালাক। সে ওই বউকে
মানুষ বানিয়ে সংসার করবে। কুমারী ছিল, শুদ্ধ শরীর ছিল, মনটা শুধু বেহায়া। এই মনটা বেহায়া নিয়ন্ত্রণে আনতে পারলে মনটাকে নষ্ট করে ফেলবে তৌসিফ। রাগ আর প্রচণ্ড যেতে উত্তেজিত হয় না তৌসিফ। এক হাতে মাথার চুল খামচে ধরে 4 নম্বর সিগারেটটা টেনে নিয়ে সে বারান্দায় ঢুকে বিছানায় স্ত্রীর কাছে এগিয়ে যায়। আজ তাকে একেবারে জব্দ করে তবেই তৌসিফ সামনে যেন ভাষ্যমতে এমন পাপ করার সাহস পায় না। এক টানে শাড়ির আঁচল সরিয়ে হামলে পড়ে পারে শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার বৈধ পুরুষ তার অবস্থান বুঝিয়ে দিতে তাকে আরও একবার দখলে নিল। সময় গড়ায় শেখ তৌসিফ তার স্বামিত্ব ফলায় তার স্ত্রীর থেকে সরে গিয়ে আবারও চোয়াল চেপে ধরে বলে, হয়নি নাকি আরও লাগবে? এখনও মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে? দোলা নিষ্পলক তাকিয়ে আছে ঘরের সিলিংয়ের দিকে। তৌসিফ দোলা খুলে ফেলা লাল রঙের শাড়িটা তুলে দোলার শরীর ঢাকে। নিজের টি শার্ট পরতে পরতে উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে দয়ার থেকে সব ধরনের জন্মনিরোধক ওষুধের পাতা নষ্ট করে ডাস্টবিনে ফেলে দিয়ে একটা সিগারেট ধরায়। মন অভিনব একটা উপায় পেয়েছে শেখ তৌসিফ। সিগারেট শেষ করে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। দরজা লাগিয়ে চলে যেতে লাগলো তৌসিফ। বিছানায় স্বামীর অত্যাচার এবং সম্ভব চিহ্ন শরীর নিয়ে পড়ে আছে দোলা, আর মেঝেতে পড়ে আছে শেখ তৌসিফের আহমেদের চামড়ার বেল, যেটা একজন স্বেচ্ছাচারী নারীকে শাস্তি দিয়েছে। আজ বাড়ির বউকে এমন আচরণ করা সহ্য হয় না। রাতে খেতে এসে এই বিশদ আলোচনা সভা দেখে শেখ বাড়ির পুরুষদের মধ্যে এ বাড়ির মান সম্মান জড়িত। তাই তহিকুল ইসলাম ছেলের কাছে জানতে চাইল তার ছেলে এখন কি করবে। শেখ তৌসিফ জানিয়ে দিল বউকে তালাক দেবে না, বউকে মানুষ বানিয়ে ফেলবে। তৌসিফ বউকে মানুষ বানাতে কি করতে চায় তা কেউ জানতে চাইল না। রাতের খাবার সময় তৌসিফ বউয়ের জন্য প্লেটে করে খাবার আর একটা মলম নিয়ে নিজের ঘরের দিকে গেল। শরীরে যত আঘাত পড়েছে সেগুলোতে মলম লাগাতে হবে। তৌসিফ পথভ্রষ্ট হলেও বউ তো মেজাজটা তার রাতে ঠিক হয়েছে খানিকটা। সিদ্ধান্ত নিয়েছে এখন একটু বোঝাবে। এমনিতে কম মার পড়েনি গায়ে। অত সুন্দর নরম শরীর কীভাবে এত মার খেয়েও না চেঁচিয়ে পারল তৌসিফ বেশ অবাক। দরজায় লক খুলে ভেতরে ঢুকে দেখে দোলা তখনও বিছানায়। তৌসিফ বেড সাইডে টেবিলে খাবার প্লেটটা রেখে গিয়ে দরজা লাগিয়ে মলমটা নিয়ে এগিয়ে যায় বউয়ের দিকে। চোখ বন্ধ দোলার। গা থেকে শাড়িটা ছুলে তৌসিফ দেখল সায়া ব্লাউজ পরিয়ে তা অর্ধনগ্ন শরীর, রক্তে লাল আঘাত। মেজাজ তখন পড়ে গিয়েছিল পুরোপুরি। বউয়ের জন্য খানিকটা দরদ লাগলো। ভীষণ শখের বউ তার। কখনো কোনো মেয়েকে দেখে এক দেখায় তৌসিফের মাথার বিয়ের ভূত চাপেনি। সে দোলাকে না দেখে দরদ নিয়ে মলম নিয়ে দোলার পেটের কাছে মলম লাগিয়ে দিতে চমকে উঠলে দেরি না করে দোলাকে আগলে নিয়ে গালে থাপ্পড় মেরে বলে, দোলা, এই দোলা। দোলা সাড়া দেয় না। তৌসিফ বুঝতে বাকি নেই দোলা কখনো আর সাড়া দেবে না। শরীরটা কাঁপছে। এসব কেন? এসব কি হলো? বেঁচে আছে ভেবে হাসপাতালে নিয়ে যাচ্ছে। দোলার দায়িত্ববান বৈধ পুরুষ অ্যাম্বুলেন্সে দোলার হাত ধরে বলে আছে। বাকরুদ্ধ সে। দোলার অর্ধনগ্ন শরীরটা তার স্বামীর কেনা 4000-এর লাল শাড়ির মোড়া। অ্যাম্বুলেন্স থেকে দোলাকে নামানো হলো। ডাক্তার জানালেন দোলা নেই। মৃত্যুর কারণ অজানা, শরীরে শুধু আঘাতের চিহ্ন। দোলার পোস্টমর্টম রিপোর্ট এলে দোলাকে হাসপাতালে নিয়ে আসার 3 ঘন্টা আগে দোলা মারা গেছে। মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ভালোবাসার মানুষ জারিফকে না দেখে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গেল দোলা। দোলার গল্প ফুরিয়ে গেল, বাকি রইল দোলার জীবনের বৈধ মানুষগুলো। তারা শোকাহত হলেন। বিষণ্ণ মনে দোলার দাফন কার্য সম্পন্ন হলো। পুলিশ কেস হয়নি, কারণ দোলার স্বামীর হাতে তো মরেনি। রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট থাকলেও দোলার মৃত্যুর আসল কারণ দোলা ব্যতীত এই পৃথিবীর কেউ জানুক, ওটা রহস্যই রয়ে গেল। দোলার কবর শেখ বাড়ির পূর্ব পাশের কবরস্থানে। দোলার শ্বশুর মনে মনে পছন্দ করলো অমন দ্বিচারিতে বউয়ের কবর এ বাড়িতেই হোক, কিন্তু তবুও দোলার কবর স্বামীর বাড়িতে হলো। এতে শেখ বাড়ির মান সম্মান জড়িত। বাড়ির বউয়ের কবর অন্যখানে হবে। শোক যথাযথভাবে পালন হলো দোলার মৃত্যুতে। দোলার দায়িত্ববান স্বামী দোলার দাপনের দিন থেকে এতিমদের খাইয়েই যাচ্ছেন। এখনও অবধি মাথা থেকে টুপিটা খুলেননি, সিগারেট হাতে নেননি। আত্মহত্যা মহাপাপ, পাপী। দোলার এই পাপটা করতে হলো না। তার প্রতি সৃষ্টিকর্তা সদয় হলো। অন্তত সুখের মৃত্যুটা ছিল। বউ মরে গেলেও আত্মীয়রা ফুরিয়ে গেল। শেখ বাড়ির ছোট ছেলে বিপত্নিক হলেন। দোলার কবরের পাশে লাগানো হলো পাতাবাহার গাছগুলোর ডালপালা ছাড়ানোর আগে শেখ বাড়ির মুরব্বী শেখ তৌসিফ আহমেদ জন্য মেয়ে খুঁজতে লাগলেন। এবার তারা নিজের পছন্দ করবেন ভালো মেয়ে। শেখ তৌসিফ আহমেদ বিষণ্ণ ভঙ্গিতে সরাসরি বারণ না করলেও সময়
চাইলেন। সম্ভবত তিনি ভুলে গিয়েছেন সময়ের দরকার হয় না। স্বামী হতে হলে একতলা মাংসপিণ্ড হাতের কাছে পেলে আর শারীরিক সক্ষমতা থাকলে স্বামী হয়ে যায়। সময় লাগে তো স্ত্রী হতে। এতদিন নিজের মনকে মানিয়ে যা হতে পারেনি দোলা। বেঁচে থাকলে হয়তো পারত, যদি তাওশিফের পরিকল্পনা মাফিক তাওশিফের বাচ্চা তার পেটে আসতো। কবরস্থান নতুন। দোলার কবর রাজমিস্ত্রিরা মার্বেল পাথরের দেওয়ালে ঘেরা দিতে লাগলো। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে বউকে অলঙ্কারে আবৃত করে রাখতে চাইতেন। মরে যাওয়ার পর বউয়ের কবরটাও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করলেন। স্বামী হিসেবে তিনি দায়িত্ববান। রাজমিস্ত্রিরা তাদের কাজ করেছেন। শেখ তৌসিফ তার ঘরের বারান্দা দিয়ে তা দেখেছেন একদৃষ্টে। কাজের মেয়ের সাথে তৌসিফের হাতে একটা ময়লাযুক্ত কাগজ দিয়ে বলে, এটা ময়লার ঝুড়িতে পেয়েছেন। দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ। কাগজটা আসলে গুরুত্বপূর্ণ। একটা চেক, তাতে রয়েছে 7 লক্ষ টাকা, যার বিনিময়ে সে তার বউকে পেয়েছিল। তবে শুধু শরীরটা, মন নয়, কারণ তার বউ ছিল যে স্রষ্টাচারিণী। দোলা মারল, সব লেটা চুকে গেল। গল্পে তো দেবদা মরে যায়, বাস্তবে একটু ভিন্নই থাকে। পারু মরুক, দেবদারা বেঁচে থাকুক, আর এই পৃথিবীতে সব দুধে ধোয়া তুলসী পাতা মানুষগুলো বেঁচে থাকুক, যারা খুব গুছিয়ে জীবনযাপন করতে পারে। দোলার মতো অগাছেলো নয়, হটকারী নয়, অসহায় নয়, স্বার্থপর নয়, চরিত্রহীনা নয়, সবশেষে যারা দোলা নয়। পারু মরেছে, পৌষ গিয়ে মাঘ পেরিয়ে ফাল্গুনে এসেছে। শেখ বাড়ির ছোটো ছেলে বউয়ের কবরের ফুলে ভরে গিয়েছে। দোলার স্বামী নিয়ম করে সপ্তাহে একবার পরিষ্কার করার দায়িত্বে থাকে। আচ্ছা, দোলার স্বামীর কথা বাদ দিই, চলুন পারুর দেবদার কাছে যাই। সে কী করেছে জানতে ইচ্ছে করছে না আপনাদের? অ্যাক্সিডেন্টের পর 3 মাস সময় নিয়ে দোলার দেবদা সুস্থ হলো। গল্পের মতো দেবদা কখনো জানতেই পারেনি পারু তার কাছে ছুটে আসবে বলে ছুটছিল। দেবদার জানার প্রয়োজন তো নেই। সে জানলে তার কষ্ট বাড়তো না কমতো, রাগ হতো? দেবদা জানেনি, ভালো হয়েছে। দোলার মৃত্যুর সময় জারিফ হাসপাতালে বিছানায় হুঁশজ্ঞানহীনভাবে পড়েছিল। আজকাল দেবদাকে দেখে শুনে বাইক চালায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে জীবনের মানে বুঝতে পারল। এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল না, চাকরিটা গ্রহণ করলো। জীবন ফিরল দেবদা, নিজেকে বদলে ফেলল। শুধু বদলাতে পারল না পারুর প্রতি তার ভালোবাসা, কমাতে পারল না কিছুতেই। পারু মরেছে তা সে জেনেছে, তবে তাতে কি? পারুর শরীরটা মরেছে, ওই শরীরের সাথে দেবদার কি লেনাদেনা? সে তো ভালোবেসেছে ওই নামটাকে, তার দুলিকে। অফিস শেষে ফাঁকা সময় ছুটে যায় জারিফের দুলির পছন্দের জায়গায় খুলতে। রাতে নিস্তব্ধ মমফলে হেঁটে বেড়ায়, হাঁটতে হাঁটতে ফাজিদুল নেসা ছাত্রী নিবেশে পেছনে গড়ি দেয়। আজও গেল শেফা ফার্মেসির সামনে কুকুরের ডাকে। সে তাড়িয়ে দেয়, ঘাড় ঘুরিয়ে 304 নম্বর কামরার দিকে তাকায়। তাকিয়ে আর জারিফ অবাক হলো, তার বুকে কাঁপন ধরল। 3তলার রুমটাতে আলো জ্বলছে, দেবদার শরীর কাঁপছে। হয়ে দাঁড়িয়ে থাকে সে। জানলা খুলে যায়, দেখে এক অন্য মেয়ে জানলার গ্রিল ধরে দাঁড়িয়েছে। সম্ভবত ওই রুমে নতুন এসেছে। তার কানে ফোন চেপে ধরে আছে। জারিফ মেয়েটিকে দেখলো। ঠিক তখনই গলিতে একটা বাইক এসে থামায়। একটা ছেলে বাইক থেকে নেমে ফোন কানে চেপে ধরে কথা বলছে। ছেলেটার দৃষ্টি 304 নম্বর কামরায়। জারিফ দুজনকে দেখে তারপর স্মৃতিচারণ করে। জারিফ একবার ইচ্ছে করলে ওদের থামিয়ে দিতে বলতে অনিশ্চয়তা নিয়ে স্বপ্ন বুনতে নেই, কিন্তু সে থামল না। দেখুক না স্বপ্ন, মন ভাঙে বলে স্বপ্ন দেখা বারণ নাকি? কিছুক্ষণ দেখে জারিফ চলে যায়। কাল হয়তো আর আসবে না এখানে। এদেরকে বিরক্ত করা যাবে না, স্বপ্ন দেখতে দিতে হবে। যে স্বপ্ন ভাঙবে বছর 4 পরে। রাত হলেও জারিফ বাড়ি গিয়ে আজও গিয়েছে। পরাপর কলা পসিবল গেট খোলার পর শব্দ হয়, বন্ধ হয় গেট। জারিফ ভেতরে ঢুকে জাহিদা আনাম খাবার নিয়ে বসে আছে। জারিফ ফ্রেশ হয়ে বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে রাতের খাবার খায়। কী কী বাজার লাগবে তা জানতে চায়। খেয়ে হাত ধুয়ে উঠে বলে, তারপর বলে, তোমার 23তম পাত্রী রিজেক্টেড মা, পছন্দ হলো না। জাহিদা শুনে। জারিফ নিজের ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপুর হয়ে শোয়। মাথাটা ঢুকিয়ে দেয় বালিশের নিচে, বালিশ দিয়ে চেপে ধরে মাথা। জাহিদার নাম ডাইনিংয়ে টেবিলে চেয়ারে বসে রোজ অর্ধেক রাত ছেলের চাপা আত্মনাদ শোনে, খুব ক্ষীণ স্বরে। কিছুক্ষণ পর থেমে যায়। জারিফের ঘুমিয়ে যায়। তার ছেলেকে তাকে শাস্তি দিচ্ছে রোজ। সকালে ঘুম থেকে উঠে জারিফ নাস্তা খেয়ে মায়ের প্রেসক্রিপশন নিয়ে নেয়, ওষুধ আনবে। রোজ খুব মনে লাগিয়ে অফিস করে, অফিস ছুটি করে আবারও তার তুলির পছন্দের জায়গাগুলিতে। মাঝে মাঝে জারিফ খুব ইচ্ছে করে দোলার কবরটা একটু দেখতে, সব সময় না, মাঝে মাঝে। তবে সে নিজেকে সংযত করে নেয়। পারু পরস্ত্রী, ওটা তো পরস্ত্রীর কবর। তুলি তো তার মানেই আছে, যার এখনও দাফন হয়নি। এই তো এখনও জারিফ
স্টাফ কোয়ার্টারে দিঘির পাড়ে বসে আছে তার পারুর সাথে নিয়ে, তবে পাশে নেই মর্নিং। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। আজান হলো। জারিফ তার দুলিকে নিয়ে দাঁড়ায়। তারপর আর কি হলো? ইতির গল্প ফুরালো, নোটে গাছটাও মুড়লো। সমাপ্ত। জনম জনমে শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।